হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, যার নাম হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। খুবই ইন্টারেস্টিং একটা টপিক বা চ্যাপ্টার। এখান থেকে 1 নম্বর বা 2 নম্বর অবশ্যই আসবে, কিন্তু সেটা কিভাবে আসবে? একদম বেসিক। এখানে দেখবো অনেক আমরা টপিক দেখব যেগুলো একটু বায়োলজিক্যাল রিলেটেড, কিন্তু অত বেশি আমাদের আবার ডিটেলসে পড়তে হবে না। যেমন পড়তে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে এর আগে আমরা অনেকগুলো ক্লাস করে নিয়েছি। তোমরা যারা প্রাইমারি, আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। এছাড়া ইংলিশ পেডাগজির অনেক ক্লাস করানো রয়েছে, আস্তে আস্তে ক্লাস আসছে, সেগুলোও তোমরা দেখতে থাকো। তাহলে তোমাদের টেট রিলেটেড আর কোনো সমস্যা খুব একটা থাকবে না। কারণ কি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি আর ইংলিশ এটা এমনই একটা পার্ট, এখানে যারা বেশি স্কোর করবে তারাই গেনার হবে। আর সোশ্যাল স্টাডিজ অনেকেই আমাকে বলেছো, সেটা নিয়ে এক্ষুনি আমি কিছু বলছি না। কিছুদিন পর একটা কমপ্লিট কোনো একটা কিছু গাইডলাইন বের হোক বা কমপ্লিট যদি ইনফরমেশান না পাওয়া যায়, ওটা নিয়ে খুব একটা ভিডিও করাটা একটু বোকামির হয়ে যাবে। তবুও দেখা যাক যে কি করা যায়। তাহলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ টেট রিলেটেড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি আর ইংলিশ পেডাগজি, ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ছাড়াও ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো ক্লাস তোমরা কোথাও পাবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। ক্লিয়ার? তাহলে চলো দেখা যাক। তাহলে আমাদের টপিকের নাম কি? আমাদের টপিকের নাম হচ্ছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটি মানে কি? হোয়াট ইজ হেরিডিটি? দেখো প্রথমেই আছে হেরিডিটি। আজকে আমরা পড়বো হোয়াট ইজ হেরিডিটি। হেরিডিটি মানে হচ্ছে বংশগতি, আর এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। ইংলিশ লেখা দেখে ভয় পাওয়ার কারণ নেই, প্রত্যেকটার আমি বাংলা মানে বলে দেবো। খাতায় নোট ডাউন করবে, ওই জন্য আমি বলে দিয়েছি ক্লাস শুরুর আগে একদম যেন মাথায় থাকে, খাতায় এগুলোকে নোট ডাউন করতে হবে। আর কি করতে হবে? একটা পেন আর পেপার নিয়ে বসবে, প্রত্যেক দিন আমি বলেছি। তাহলে হেরিডিটি মানে কি? হেরিডিটি মানে হচ্ছে বংশগতি। বংশগতি মানে কি? কিছুই বুঝতে পারছি না। দেখো অনেক সময় তোমরা শুনে থাকবে যে বাবার সম্পত্তি কারা পায়? তার ছেলেরা পায়, আবার তার ছেলেরা তার বাবার সম্পত্তি পায়। এটা তোমরা শুনে এসছো, পূর্বপুরুষ ধরে যে জিনিসটা চলে আসছে। এই বংশগতিটা ওই রকম রিলেটেড। কীরকম রিলেটেড? ধরো তুমি একটা মামার বাড়িতে গেছো বা কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেছো, বলছে এই দেখ এখানে না ঠিক এর মায়ের মতো দেখতে, বা এই দেখ এখানে না ঠিক এর বাবার মতো দেখতে। বা অনেক সময় বলে এর চোখ দুটো দেখো তো, ঠিক যেন মনে হচ্ছে ওর মায়ের মতো। বা এর চোখ দুটো দেখো, ঠিক যেন মনে হচ্ছে ওর বাবার মতো। বা ওর নাকটা দেখো, ঠিক যেন ওর বাবার মতো টিকালো নাক। অনেকের আবার চ্যাপ্টা হয়, অনেকের আবার গায়ের রং তার মায়ের মতো হয়। অনেকের চুল, যাদের মায়ের বা বাবার চুলের কালার ব্রাউন হয়, তাদেরও ব্রাউন হয়। অনেকের আবার দেখা যায় বাবার সুগার রোগ ছিল, তাহলে অনেকে বলে এই একটু সাবধানে মিষ্টি খাস, বাবার সুগার ছিল তোরও সুগার হতে পারে। মায়ের কোনো একটা রোগ ছিল, সেটাও হতে পারে। তাহলে হোয়াট ইজ হেরিডিটি? হেরিডিটি মানে হচ্ছে এই যে বংশগতি, এই যে আমাদের বংশের পরম্পরা, সেখান থেকে পরবর্তী জেনারেশন বা পরবর্তী প্রজন্ম যে গুণগুলো পায়, দ্যাট ইজ কল্ড হেরিডিটি। অর্থাৎ তোমার বাবা বা তোমার মায়ের থেকে তোমরা যে যে গুণগুলো পেয়েছো, সেটা যে কোনো ধরনের গুণ হতে পারে, সবগুলোই হচ্ছে ওই হেরিডিটির আন্ডারে পড়ছে। তাহলে হোয়াট ইজ হেরিডিটি, এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। হেরিডিটি মানে হচ্ছে বংশগতি, অর্থাৎ পূর্বপুরুষ থেকে বা আমাদের আগের জেনারেশন, তার জেনারেশন, সমস্তটাকে যদি আমরা একটা রোড ম্যাপ তৈরি করি, সেখান থেকে যা যা গুণাবলী আমরা পেয়ে থাকি, খারাপ ভালো সব মিশিয়ে যাই হোক না কেন, সবকটাই হচ্ছে হেরিডিটির পার্ট। ক্লিয়ার এটা? নেক্সট হচ্ছে আমাদের ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সড বাই হেরিডিটি। অর্থাৎ বংশগতির ফলে যেসব প্রভাব আমাদের উপরে পড়ে, সেইগুলো কী কী প্রভাব পড়তে পারে। অনেক সময় দেখা যাবে, দেখবে বিভিন্ন আচরণগত, বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক বা আচরণগত কী কী বৈশিষ্ট্য দেখা যেতে পারে। অনেক সময় দেখবে তোমাকে দেখে মনে হবে যে এ ঠিক এর বাবার মতো রাগী, বা এ ঠিক এর মায়ের মতো শান্ত। তাহলে তোমার আচরণগত দিক দেখা গেল। আবার রাগী, বদমেজাজি বা যে কোনো ক্যারেক্টারিস্টিক্স বা যে কোনো তোমার আচরণের বৈশিষ্ট্য, সবটাই কিন্তু এই হেরিডিটির ফলেই আসছে। আবার অনেক সময় লিঙ্গভেদ, সেক্স কিভাবে আমাদের কাজ করে। ধরো অনেক সময় দেখা যায় একটা জেনারেশন আছে যাদের শুধু ছেলেই হয়ে যাচ্ছে, তাদের বংশে খুব একটা মেয়ে দেখা যায় না। তাদের মানে তাদের জিনে আছে, কারণ আমরা জানি XY ক্রোমোজোম আর XX ক্রোমোজোম, যেটা আমরা একটু পরে দেখব।
অনেক সময় দেখা যায় কোনো একটা ফ্যামিলিতে শুধুই দেখা যায় মেয়ের ধারাটাই বেশি, সেখানে খুব একটা কি হয়, তার নেক্সট জেনারেশনে সেটা হয়, মানে সে মেয়ে, সেখানে যে ও যেখানে বিয়ে করে গেল তারও দেখা যাচ্ছে মেয়ে হয়েছে, বা এই লিঙ্গ নির্ধারণ, অনেক সময় এটাকে আমরা বংশগতির, বা সেখানে এটা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ দেখা গেল তুমি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করছো সেখানে দেখা যাচ্ছে যে পুরো পরপর 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 মেয়ে হয়ে আসছে, এরপর তুমি একটা জায়গায় বিয়ে গেলে, সেখানে দেখা গেল তোমার আবার ছেলে হলো, কেন হলো, কারণ তোমার ওখানে তোমার হাজবেন্ডের দিক থেকে আবার যে ব্লাড আসছে সেখান থেকে আসছে এক্স ওয়াই ক্রোমোজোম বা এক্স এক্স ক্রোমোজোম, সেখান থেকে হচ্ছে, তাহলে লিঙ্গটা অনেক ক্ষেত্রে এখানে প্রভাব বিস্তার করে। আর একটা ক্ষেত্রে কি হয়, ফ্যাক্টরস, রোগ, বিভিন্ন রোগ, কারোর সুগার, কারোর উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, কারোর কিডনির সমস্যা, এটা কোথা থেকে আসে, অনেক সময় ব্লাড থেকে আসে, কারোর দেখবে যাদের পেটে পাথর পড়ে, বিশেষ করে গল ব্লাডার স্টোন হয়, দেখবে যাদের বাবা মায়েদের হয়, ওই তাদের কাকু জেঠিমা কাকিমা বিভিন্ন লোকেদের হয়, তাদেরও হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা ওই বংশগতির ফলে আসছে। অনেক সময় দেখবে কারোর হাইট, তার বাবা মা প্রচুর লম্বা, সেও দেখা যাচ্ছে তার থেকে বেশি লম্বা, আবার কারোর বাবা মা একটু বেটে, সে দেখা যাচ্ছে বাবা মার থেকে আর একটু বেটে হয়ে গেছে। তাহলে বিভিন্ন এই যে ফ্যাক্টরস, এই যে আমাদের বংশ, এই যে আমাদের যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সগুলো সব কিন্তু এই হেরিডিটি থেকে আমাদের এসে উপস্থিত হয়। ক্লিয়ার? নেক্সট, এরপরে তিনটে গুরুত্বপূর্ণ পার্ট দেখবো আমরা, একটা হচ্ছে ডিএনএ, আর একটা হচ্ছে জেনেটিক্স বা জিনস, আর একটা হচ্ছে ক্রোমোজোম। এই এর বিস্তারিত যাওয়ার আগে আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝে নিই। ডিএনএ হচ্ছে একটা বড় উপন্যাস, জিন হচ্ছে তার ছোট্ট ছোট্ট চ্যাপ্টার, আর ক্রোমোজোম হচ্ছে তার র্যাক, যেখানে বইটাকে রাখা হবে। কিভাবে? এই ডিএনএ আমাদের পূর্বপুরুষের অনেক কিছু নির্ধারণ করতে পারে। অনেক সময় দেখবে যখন কোনো একটা মার্ডার হয় বা কোনো একটা বডি ডিকম্পোজড পুরো পচে যায়, গলে যায়, তার ডিএনএ থেকে আমরা বুঝে যাই যে এর পূর্বপুরুষ বা এর ব্লাড রিলেশনে কারা আছে, তাহলে ডিএনএ সেখানে কিন্তু কাজ করছে। তাহলে ডিএনএর ফুল ফর্ম কি, খুবই ইম্পর্টেন্ট, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, জেনে রাখবে। এরপরে জিন কি আমরা বলেছি বইয়ের মধ্যে যে চ্যাপ্টার, তাহলে আমরা এখানে জন্মে গেলাম, ডিন তো একটা, এই ডিএনএ তো একটা বড় চ্যাপ্টার। এরপরে জিন বা জেনেটিক্স কি, ধরো কিভাবে কাজ করে, জিন হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরে কাজ করে। ধরো তোমার চোখের কালার কেমন হবে, তোমার মায়ের চোখের কালার দেখা যাচ্ছে একটু নীল নীল, তোমারও চোখের কালার একটু নীল নীল হয়েছে। তোমার বাবার হাইট দেখা যাচ্ছে অনেক, 6 ফুট, তোমারও হাইট এত। তোমার মায়ের চুলের কালার একটু ব্রাউনিশ, দেখা যাচ্ছে তোমারও চুলের কালার ব্রাউনিশ। দেখা যাচ্ছে তোমার বাবা প্রচণ্ড ফর্সা, তুমিও প্রচণ্ড ফর্সা হয়েছো। তাহলে এই যে ছোট্ট 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 জিনগুলো আমরা পাই, এগুলো হচ্ছে আমাদের জিনগত ফ্যাক্টরসের জন্য আমাদের এই পূর্বপুরুষ থেকে এইসব জিনিসগুলো আমরা পেয়ে থাকি। এরপরে হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের ক্ষেত্রে আমাদের টোটাল মানব শরীরে 46টা ক্রোমোজোম, অর্থাৎ টোটাল 46, আর পেয়ার হচ্ছে 23টা পেয়ার, 23 জোড়া আমাদের ক্রোমোজোম থাকে, সেটা মিলিয়ে হয় 46টা। এরপরে ছেলেদের থাকে এক্স ওয়াই, আর ফিমেলদের থাকে এক্স এক্স। অনেক সময় তোমরা শুনবে কোনো একটা বাড়িতে যে একটা ওয়াইফ, সে কন্যা সন্তানের জন্ম দিয়েছে, তার শাশুড়ি এবং তার শ্বশুর এবং তার স্বামী মিলে তাকে পুড়িয়ে ফেলে মেরে দিয়েছে। তাহলে এটা মধ্যযুগীয় বর্বরতা, কারণ তার যে শাশুড়ি আর শ্বশুর ছিল তারা নিজেদেরকে অনেক উচ্চশিক্ষিত বলে মনে করত, কিন্তু অ্যাকচুয়ালি যে তারা একদম একটা মূর্খ গবেট, সেটা তার প্রমাণ। কেন? কারণ একটা মেয়ের গর্ভে ছেলে আসবে না মেয়ে আসবে, সেটা পুরোটাই ঠিক হয় একটা মেল শুক্রাণু থেকে। সে এক্স ক্রোমোজোম ইনসার্ট করেছে না ওয়াই ক্রোমোজোম ইনসার্ট করেছে, অর্থাৎ একটা ছেলে হওয়া বা একটা মেয়ে হওয়া, সেটা মেয়ের গর্ভে জন্ম নিলেও সেটা কোনোদিনই মেয়ের উপর নির্ভর করে না, পুরোটাই ছেলেটার উপর নির্ভর করে। তাহলে যে শাশুড়ি এবং যে শ্বশুর তার ছেলের ওয়াইফের কন্যা সন্তান হয়েছিল বলে সেই ওয়াইফটাকে পুড়িয়ে মারে, তাদেরকে কি করা উচিত? আইনত শাস্তি দেওয়া উচিত। এবং তাদের যে অনেক তারা নিজেদেরকে বিদ্বান মনে করতো, তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে তারা একদমই একটা গবেট। ক্লিয়ার? তাহলে ছেলে হওয়া বা মেয়ে হওয়া কার উপর নির্ভর করে? পুরোটাই ছেলের শরীর থেকে এক্স না ওয়াই ক্রোমোজোম মেয়েটার শরীরে যাচ্ছে তার উপরে নির্ভর করে।
তাহলে আমাদের টোটাল যে ক্রোমোজোমের সংখ্যা 46টা, কটা পেয়ার থাকে 23 পেয়ার, ছেলেদের ক্ষেত্রে XY ক্রোমোজোম, মেয়েদের ক্ষেত্রে XX ক্রোমোজোম। প্রথম যে 22 জোড়া ক্রোমোজোম থাকে সেটাকে বলে অটোজোম, আর তারপরে যে 23 জোড়াটা থাকে, মানে 22 + 1 এর পরে যেটা 23 জোড়াটা থাকে তাকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এইটাই হচ্ছে এই XY আর XX। এই XX ক্রোমোজোম ছেলেদের ক্ষেত্রে এ ঠিক করবে যে মেয়েটার শরীরে তো XX আছেই, যদি আবারও ছেলেটার থেকে X ক্রোমোজোম এখানে চলে যায় তাহলে মেয়ে হয়ে যাবে, কিন্তু ছেলের শরীর থেকে যদি Y ক্রোমোজোম মেয়েটার শরীরে চলে যায় তাহলে সেটা হবে পুরুষ, ছেলে হবে। ক্লিয়ার? তাহলে এইটা ক্লিয়ার, এইটা ইম্পর্টেন্ট যে প্রথম 22 জোড়াকে বলে অটোজোম, 23 জোড়াটাকে বলে সেক্স ক্রোমোজোম। এরপরে একটা আছে সেটা হচ্ছে জাইগট। এই জাইগটটা একটা ইম্পর্টেন্ট, কারণ ছেলেদের শরীর থেকে শুক্রাণু গিয়ে যখন মেয়েদের শরীরে ডিম্বাণুর সঙ্গে মেশে তাহলে সেটা গর্ভে ধারণ করার জন্য একটা নিষিক্ত ডিম্বাণু তৈরি হয়, যেখান থেকে ছেলে বা মেয়ে হবে। সেই দুটো যখন মিলিত হয় সেটাকে বলে জাইগট। এটাকে নোট ডাউন করে রাখবে। তাহলে এইগুলো আর এর বেশি যাওয়ার দরকার নেই। কেন এর বেশি যাওয়ার দরকার নেই? কারণ এটা আমাদের বায়োলজি ক্লাস নয়, এটা আমাদের জীবন বিজ্ঞানের ক্লাস নয়, এটা আমাদের হেরিডিটির ক্লাস। এইটুকু জানলেই যথেষ্ট, এর বাইরে জানার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখো জেনেটিক ডিসঅর্ডার, অর্থাৎ তোমার শুধু ভালো চুলের কালার, চোখের কালার, গায়ের চামড়া সাদা, উচ্চতা অনেক, এইরকম তো নয়। আমাদের অনেক সময় জেনেটিক ডিসঅর্ডারও দেখা যায়। কিভাবে জেনেটিক ডিসঅর্ডার দেখা যায়? ধরো এখানে সব থেকে ইম্পর্টেন্ট ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম মানে কি? ধরো একটা ক্রোমোজোম আছে 1 থেকে 23-এর মধ্যে, যে 21 জোড়া, যে 21 নম্বর যে ক্রোমোজোম, এটা অনেক সময় দেখা যায় মানুষের শরীরে, বা 21টে মানে একটা বেশি হয়ে যায়। অর্থাৎ আমাদের যদি 21টার জায়গায় এটা 22টা হয়ে যায় তাহলে 46-এর জায়গায় 47 ক্রোমোজোম হয়ে যাবে। তাহলে যখনই এই 47 ক্রোমোজোম হয়ে যাবে তখন সেটাকে বলে ডাউন সিনড্রোম রোগ। বুঝতে পারলে? টোটাল আমাদের 23 জোড়া ক্রোমোজোম, 23 জোড়া মানে টোটাল 46টা, কিন্তু এই 22 এটা যদি দুটোর জায়গায় 3টে হয়, মানে জোড়ার জায়গায়, জোড়া মানে দুটো, 3টে হয়ে যায়, তাহলে কি হয়? তাহলে আমাদের এই ডাউন সিনড্রোম রোগ দেখা যায়। এই 21 জোড়া ক্রোমোজোমটা এ যদি দুটো হয় তাহলে আমাদের ডাউন সিনড্রোম দেখা যায়। তখন আমাদের মুখটা একটু চ্যাপ্টা হয়ে যাবে, চোখগুলো একটু সেই এরকম উঁচু করে দিলে যেমন ওই নেপালিদের হয়ে যায়, যারা আছে ওটা নয়, যারা নর্মাল আমরা বাঙালি তাদের যদি এরকম তির্যক মতো চোখ হয়ে যায় সেটাকে বলে ডাউন সিনড্রোম। ঠিক আছে? তাহলে ডাউন সিনড্রোম এটা হয়ে গেল। এরপরে আছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম, টার্নার সিনড্রোম এটা আবার একটা খুব বাজে রোগ। কিরকম ধরনের রোগ? এই টার্নার সিনড্রোমে ধরো দুটো XX ক্রোমোজোম হলে তবে সেটা মেয়ে হবে, কিন্তু অনেক সময় দেখা যায় এই X ক্রোমোজোম দুটোর পরিবর্তে হাফ হয়ে গেছে, মানে 1.5। এই একটা X ক্রোমোজোম সেটা হয় একটাই হয়েছে, একটাই X ক্রোমোজোম উপস্থিত রয়েছে এটার মধ্যে, বা দুটোর মধ্যে একটা একটু দুর্বল, আংশিক আছে আংশিক নেই। সেই সময় এই টার্নার সিনড্রোম রোগ দেখা যায়। কীরকম? কানে কম শোনে, একটু ল্যাংড়া টাইপের হয়, বিভিন্ন থাইরয়েডের সমস্যা দেখা যায়, মানে শারীরিক প্রচণ্ড সমস্যা দেখা যায়, মানে সে খুব শারীরিকভাবে ফিট হয়, সেটা হয় টার্নার সিনড্রোম। তাহলে এই XX ক্রোমোজোমের মধ্যে একটা X ক্রোমোজোম হয় একটু একটু থাকলো, বা অনেক সময় দেখা যায় পুরোটাই নেই, বা আংশিক থাকলো, সেটাকেই বলে টার্নার সিনড্রোম। তাহলে আশা করছি পুরোটাই আমরা ক্লিয়ার করলাম। আজ হেরিডিটি ক্লিয়ার করলাম, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স বাই হেরিডিটি ক্লিয়ার করলাম, ডিএনএ, জিন, ক্রোমোজোম, অটোজোম, সেক্স ক্রোমোজোম, জেনেটিক ডিসঅর্ডার, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম। এর বাইরে হেরিডিটি থেকে খুব একটা আসার সম্ভাবনা নেই। হেরিডিটি আমাদের এরপরে এনভায়রনমেন্ট আর হেরিডিটিকে একসাথে আর একটা ক্লাস করতে হবে, আর একটা ক্লাসেই আশা করা যায় এই টপিকটা শেষ হয়ে যাবে। এখান থেকে কিন্তু যে ইম্পর্টেন্ট, এর বাইরে যদি তোমরা কোনো বই পড়ো দেখবে অনেক কিছু জানা রয়েছে, সেটা খুব একটা পড়ার দরকার নেই। যতটুকু আমাদের পড়বে সেইটুকু আমাদের পড়তে হবে। খুব বেশি আলতু ফালতু জিনিস পড়ে এখানে খুব একটা আমাদের লাভ নেই। ক্লিয়ার? তাহলে আজকে
এই পর্যন্তই। যদি কারোর মনে হয় কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। অনেকে বলছো স্যার দেরি করে ক্লাস দিচ্ছেন কেন? দেখো পরীক্ষা অনেক বাকি, আমরা একটু ধীরে ধীরে এগোই, ঝটপট এগোনোর দরকার নেই। দেখা যাচ্ছে অনেকের আবার ভিউজ কমে যাচ্ছে আমার চ্যানেলে, কারণ অনেকেই পরীক্ষা হচ্ছে না বলে একটু ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। ইন্টারেস্ট হারানোর কোনো কারণ নেই, ক্লাসগুলো দেখতে থাকো, তোমাদের খুব একটা ক্ষতি হবে না, বরং লাভই হবে। কোনো সমস্যা থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। পরের ক্লাসে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।